কস্ট অফ ক্যাপিটালের আমরা কস্ট অফ ডেট নিয়ে আলাপ করছি। এখন তোমাকে একটি প্রশ্ন করলাম যে কেন কস্ট অফ ডেটের ক্ষেত্রে ট্যাক্স অ্যাডজাস্ট করা হবে। সেক্ষেত্রে আমরা বললাম যে এভরি এক্সপেন্ডিচার হ্যাজ ট্যাক্স সেভিংস, তার মানে ইউ নিড টু পে ট্যাক্স অন ইনকাম। তাহলে যদি তোমার খরচ বাড়ে, খরচ বাড়া মানে তো ইনকাম কমে যাওয়া, আর ইনকাম কমে গেলে ট্যাক্স কম দিতে হবে, ইনকাম বাড়লে ট্যাক্স বেশি দিতে হবে, আর খরচ বাড়া মানেই তো ইনকাম কমে যাওয়া, এই কারণে ট্যাক্সও কম দিতে হবে। এবার বুঝছো? জি স্যার। তাহলে রেট অফ ইন্টারেস্ট 10%, কিন্তু আসলে তো তোমার 10% খরচ না, খরচ কম। কারণ কি? এই খরচের মধ্যে একটি ট্যাক্স সেভিংস রয়েছে। এই কারণে আমরা আফটার ট্যাক্স কস্ট অফ ডেট বের করলাম। সেটি কি? 10%, আর এই 40% বাদ দিলাম। 10% থেকে 40% বাদ দিলে 60% থাকে, এই কারণে 6% ইজ দ্য আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। বুঝছো? জি স্যার। তাহলে একটি সোর্স আমরা আলাপ করলাম, আর কি কি সোর্স আছে বলো? আর কি সোর্স আছে? ইকুইটি, ইকুইটির মধ্যে প্রেফার্ড স্টক, কমন স্টক। তাহলে এবারে আমরা দেখব কস্ট অফ প্রেফার্ড স্টক। কস্ট অফ প্রেফার্ড স্টক, আরপিএস। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো ডি, মানে ডিভিডেন্ড, ডিএস ডিভাইডেড বাই ইপিএস বাই জিরো অন মাইনাস। বইয়ে আছে আরো লেখা, দেখো সুন্দর করে। কত পেয়েছো? পেয়েছেন? 454। জি স্যার। কস্ট অফ প্রেফার্ড স্টক। প্রেফার্ড স্টক কাকে বলে? It is one kind of share where the shareholders are paid a fixed rate of dividend. শেয়ারহোল্ডারদেরকে ফিক্সড রেট অফ ডিভিডেন্ড পেমেন্ট করা হয়, সেটাই হলো প্রেফার্ড স্টক। তাহলে এখানে আমরা এটা যদি বের করতে চাই, আমাদের জানতে হবে ডিভিডেন্ড কত দেয়া হচ্ছে এবং শেয়ার কত করে সেল করা হচ্ছে। তার মানে সেলিং প্রাইস অফ শেয়ার, শেয়ার সেল করতে গেলে কিছু খরচ হয়, কস্ট অফ ইস্যুইং শেয়ার এন্ড ডিভিডেন্ড। কি কি জানতে হবে? সেলিং প্রাইস, cost of স্যার এন্টা সাইন issuing ইউ share, আর কি জানতে হবে? ডিভিডেন্ড। আমরা एग्जांपल ধরে নিলাম, এখানে বইয়ে যেটি আছে एग्जांपल, প্রেফার্ড স্টক পে 12.80, 12.80 ডিভিডেন্ড, এত ডলার। কস্ট অফ ইস্যুইং শেয়ার, শেয়ার কত? কস্ট অফ ইস্যুইং শেয়ার এখানে বলা আছে ইট উইল কস্ট 3%। ডিভিডেন্ড কত দিচ্ছে? এটা হলো ডিভিডেন্ড, 12.80।
আর শেয়ার বিক্রি হচ্ছে কত দামে? শেয়ার সেল ফর 120, 120। এখন যদি আমরা কস্ট অফ প্রেফারেড স্টক বের করতে চাই তাহলে কি করব? ওই ফর্মুলায় বসাবো। কোন ফর্মুলা? এই যে উপরে এই ফর্মুলা। তাহলে ডিপিএস মানে প্রেফারেড স্টক ডিভিডেন্ড কত? 12.8 ডিভাইডেড বাই কি? P0 120। তারপরে কস্ট কত? কস্ট হলো 3%, তাহলে 1 মাইনাস 0.03 পার্সেন্টকে ডেসিমালে লিখলাম। তাহলে এবার করো কত হয়? স্যার 0.10996 0.10996। 6 জি স্যার 9965635 স্যার অনেকবার आंसर তাহলে কত হয়? 10.99, তাই না? এটা পার্সেন্টেজ করলে কত হয়? জি স্যার পার্সেন্টেজ করলে কত স্যার হয়? পার্সেন্টেজ করলে স্যার 10.996 10.996%, এটা হয়তো। তো এটা জি কি স্যার 11% ধরলে হবে না? হ্যাঁ হবে, কারণ 99 মানে তো 11। জি স্যার। বুঝছো? জি স্যার। কস্ট অফ প্রেফার্ড স্টক তাহলে আমরা এভাবে বের করব। আমাদের জানতে হবে সেলিং প্রাইস কত, কস্ট অফ ইস্যুইং শেয়ার কত, ডিভিডেন্ড কত। এই ফর্মুলাটা বসালেই হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা কস্ট অফ ডেটের ক্ষেত্রে আফটার ট্যাক্স বের করেছিলাম, আর কস্ট অফ প্রেফার্ড স্টকে আফটার ট্যাক্স নাই কেন? কারণ ডিভিডেন্ড দেয়া হয় ট্যাক্স পেমেন্ট করার পরে। ডিভিডেন্ড কখন দেয়া হয়? আফটার পেমেন্ট অফ ট্যাক্স। ট্যাক্স দেওয়ার পরে গিয়ে ডিভিডেন্ড দেওয়া হয়, এই জন্য আমরা এখানে ট্যাক্স বাদ দেইনি। আর কস্ট অফ ডেটের ক্ষেত্রে ট্যাক্স আমরা বাদ দিয়েছি কারণ ইন্টারেস্ট পেমেন্ট করা হয় ট্যাক্স দেওয়ার আগে। ইন্টারেস্ট পেমেন্ট করা হয় ট্যাক্স দেওয়ার আগে, এই কারণে আমরা বাদ দিয়েছি। আর ডিভিডেন্ড পেমেন্ট করা হয় ট্যাক্স দেওয়ার পরে, এজন্য এখানে ডিভিডেন্ড বাদ দেইনি, মানে ট্যাক্স বাদ দেইনি ডিভিডেন্ডের ক্ষেত্রে। কথা বুঝছো? জি স্যার। তাহলে আমরা এর পরের পার্ট যেটি কস্ট অফ প্রেফার্ড স্টকের পরে, সেটি কি? কস্ট অফ কমন স্টক। এটি বের করব। কস্ট অফ কমন স্টক, এটি কিভাবে বের করব? ফর্মুলা দেখো আগে। কস্ট অফ কমন স্টক আর ই দিয়ে ইন্ডিকেট করা হয়, আর ই ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই P0 মাইনাস স্যার 1 প্লাস মাইনাস জি 1 মাইনাস এই টোটালটার সাথে প্লাস জি, টোটালটার সাথে প্লাস জি। জি D1 ডিভাইডেড বাই P0 1 মাইনাস F,
এইটা করার পরে এর সাথে সামনে প্লাস জি, এটা হলো ফর্মুলা। এখন আমাদের একটি এক্সাম্পল দেখি। এখানে D1 বলতে ডিভিডেন্ড আফটার 1 ইয়ার, তার মানে P0 লাগবে সেলিং প্রাইস। P0 তে সেলিং প্রাইস আগেও আমরা বের করেছিলাম আগের এক্সাম্পলে। এফ হলো ফ্লোটেশন কস্ট, মানে কস্ট অফ ইস্যুইং শেয়ার, সেটি এই সবই লাগবে এখানে। তো এখানে আমরা দেখি ডিভিডেন্ড কত, ডিভিডেন্ড এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার, কারণ D1 বলতে এন্ড অফ দ্য ইয়ার, এক বছর পর, এই কারণে D1। আর কারেন্ট ডিভিডেন্ড থাকা মানে হলো D0 এখন, আর D1 বলতে এক বছর পরে, বুঝছো? D1 বলতে ডিভিডেন্ড এন্ড অফ দ্য ইয়ার, মানে এক বছর পরের ডিভিডেন্ড। তাহলে এখানে ডিভিডেন্ড এন্ড অফ দ্য ইয়ার কত? 1.40। সেলিং প্রাইস, শেয়ার সেলিং প্রাইস কত? $15। ফ্লোটেশন কস্ট %11। জি মানে গ্রোথ রেট, তাহলে গ্রোথ রেট জি মানে কি বললাম? গ্রোথ রেট। গ্রোথ রেট কত? 4%। এগুলি দেয়া আছে। তাহলে এখন ফর্মুলায় আমরা বসাই, ফর্মুলা তো উপরে লেখাই আছে, দেখো D1 কত? 1. এই দেখতে পাচ্ছ তো সবাই? জি স্যার। 1.40, এটা হলো D1 ডিভাইডেড বাই P0 কত? 15। 15 আর 1 মাইনাস এফ হলো ফ্লোটেশন কস্ট 11%, মানে 0.11 ডেসিমালে যদি আমরা লিখি। এটা হলো টোটালটা। এটা করার পরে এর সাথে প্লাস করব কি? জি। জি বলতে কত পার্সেন্ট? স্যার 4%। 4%। স্যার 4% এ করলে তো স্যার 0.4 আসে না? 0.04। 0.04। তাহলে এখন এটা করো, এটা বের করলে কত হয়? সেটা করলে স্যার 0.145 আসে। 145 স্যার পার্সেন্টেজ করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করো। 145%। 14.5%। তাহলে এটা হলো কস্ট অফ কমন স্টক। ফর্মুলাটা মনে রাখতে হবে, আর ইনফরমেশন গুলি থাকলে আমরা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা জি স্যার। তিনটা সোর্স থেকে আলাদা আলাদা কস্ট অফ ফান্ড বের করলাম। এই যে আলাদা আলাদা বের করলে সেটাকে কি বলে? কস্ট অফ ফান্ড, মনে আছে? আর কস্ট অফ ক্যাপিটাল কি? যখন সবগুলিকে অ্যাভারেজ করা হয়। এই কথা বুঝছো? জি স্যার। আলাদা আলাদা বের করলে সেটাকে কি বলে? এভারেজ, সবগুলো আলাদা আলাদা করা হয়। আলাদা আলাদা কস্টকে কি বলে? কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ড। তাহলে এখানে কস্ট অফ ফান্ড কত? কস্ট অফ ফান্ড কয়টা পেলাম? 3টা। স্যার 3টা, 1 2 3টা।
তাহলে এগুলিকে অ্যাভারেজ করলে আমরা কি পাবো? কস্ট অফ ফান্ড পাবো স্যার। কস্ট অফ ক্যাপিটাল পাবো। ও ও হ্যাঁ হ্যাঁ এটা মুছে দিলাম, সবাই লিখেছে তো? জি স্যার। স্যার এটা মুছে দিলাম কিন্তু। তাহলে এখন আমরা বের করব কস্ট অফ ক্যাপিটাল। কি বের করব? কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য কি করতে হবে? স্যার এই পার্সেন্টেজ গুলো লাগবে আমাদের এখন। অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করার জন্য আমাদের জানতে হবে কোন কোন সোর্স থেকে আমরা কত টাকা ক্যাপিটাল রেইজ করেছি। এখানে সোর্স গুলি কি কি? একটা হলো ডেট, তাই তো? জি স্যার। আর একটা কি? আর একটা কি? স্যার আরেকটা প্রিফার্ড স্টক, আর একটা কস্ট অফ স্টক। প্রিফার্ড কমন স্টক, প্রিফার্ড স্টক। অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং করেছি আমরা কোন কোন সোর্স থেকে কত? মনে করো ডেট থেকে করলাম, ডেট থেকে করলাম কত? 4 লাখ। প্রেফার্ড স্টক 2 লাখ। কমন স্টক 4 লাখ। স্যার এভারেজ কি 5 লাখ হবে? না, সেটা না। তো এখন আমাদের ডেট এই পরিমাণ, প্রেফার্ড স্টক এই পরিমাণ, কমন স্টক এই পরিমাণ, আর কস্ট অফ ফান্ড তো আমরা বের করলাম। আগে যে তিনটা রেট বের করেছি সেটা হলো কস্ট অফ ফান্ড। ডেটের কত রেট ছিল? 6%। 11%, 14.5%। আচ্ছা, তাহলে এবারে কস্ট অফ ক্যাপিটাল বের করব। কস্ট অফ ক্যাপিটাল ইকুয়াল টু ফর্মুলা কি? ডব্লিউ ডি ইন্টু আর ডি প্লাস WPS RPS WE into RE। W বলতে ওয়েট, কোনটা কতটুকু। তাহলে WD মানে ডেট, এই যে ডেট 4 লাখ। তাহলে ডেট আমরা নিয়েছি কি পরিমাণ? 4 লক্ষ। 4 লাখ। টোটাল কত লাখ ক্যাপিটাল? স্যার 10 লাখ। 10 লাখের মধ্যে 4 লাখ হলে ওয়েট কত পার্সেন্ট হয়? 10 লাখের মধ্যে 4 লাখ, তাহলে কত পার্সেন্ট হয় বলো? 6 লাখ। হুম, 6 লাখ। পার্সেন্ট কত পার্সেন্ট? 10 লাখের মধ্যে 4 লাখ কত পার্সেন্ট? স্যার 4%। 4% না 40%? ও সরি 40%, 40। 40%। 40% মানে ডেসিমালে লিখলে কি হয়? 0.4। ঠিক আছে, জি স্যার। এর সাথে মাল্টিপ্লাই করব RD। RD কত ছিল? 6%। মনে আছে? একটু আগে বের করেছিলাম। জি স্যার ওই যে 6%। আর প্রেফার্ড স্টক হলো 2 লাখ। 2 লাখ 10 লাখের মধ্যে 2 লাখ কত পার্সেন্ট? স্যার এটা 20% হবে 0.20।
20 আর এটার কস্ট কত আর ছিল 11%। 0.11 আর এটা কমন এটাও স্টকের 40%ই হবে স্যার। 40%, এটার কস্ট কত ছিল 14.5%। 0.145। তাহলে এবার তুমি এটা এভারেজ, এটা বের করলে এভারেজ হয়ে যাবে। এখন এভারেজ বের করো। স্যার 0.104। সবগুলি করেছো? সবগুলি করে এগুলি গুণ করবা, গুণ করে 3টে আবার যোগ করবা, তাহলে কত হয় স্যার 0.104 আসে। 104। তাহলে পার্সেন্টেজ করো 10.4%। 10.4। এই 10.4% কি অ্যাভারেজ এভারেজটাকে কি বলে কস্ট অফ কস্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল। এবার বুঝছো? জি স্যার। মানে সবগুলি আলাদা আলাদা, এগুলি ছিল কস্ট অফ ফান্ড, আর যখন এভারেজ তারপর করলাম কস্ট অফ প্রিফার্ড স্টক, এটা হলো কস্ট অফ কস্ট অফ কমন স্টক। ক্যাপিটাল। এভারেজ করার জন্য আমাদের ওয়েট লাগবে, ডাব্লিউ মানে ওয়েট। ওয়েট বলতে কোনটাতে কত টাকা ইনভেস্টমেন্ট বা কতটা, কোন সোর্স থেকে কত টাকা আমরা ক্যাপিটাল রেজ ফাইন্যান্স করছি। করেছি, সেটা আমাদের ওয়েট। ওইটা পার্সেন্টেজ বের করে তখন আমরা এভারেজ করতে পারবো। বুঝছো সবাই? জি স্যার। এই বাকিরা বুঝছো? হুম। মাহবুব কই গেল? মাহবুব চলে গেল? তাহলে আমাদের যদি জানা থাকে কস্ট অফ ফান্ড, ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সেস কস্ট, তাহলে আমরা কস্ট অফ ক্যাপিটাল বের করতে পারবো। কিন্তু সাথে আমাদের রেশিওটা জানতে হবে, ওয়েট জানতে হবে, মানে কোন কোন সোর্স থেকে কত টাকা ফান্ড রেইজ করা হয়েছে সেটি জানলেই আমরা কস্ট অফ ফান্ড কস্ট অফ বের করতে ক্যাপিটাল পারবো। বের করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ। এতটুকু বুঝলে এখানে আমরা কস্ট অফ ক্যাপিটাল কাকে বলে, কস্ট অফ ফান্ড কাকে বলে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কাকে বলে, আর এগুলি কিভাবে বের করে, এগুলি শিখলাম। জি স্যার। আমার লাস্টে তো তোমাদের ওই যে 3টা কোশ্চেন করতে বলেছি পরীক্ষার জন্য, প্রিপারেশন নেবে, ডেফিনিশন গুলি পড়বে ভালো করে। না বুঝলে বলো, প্রশ্ন থাকলে বলো। স্যার কোন 3টা প্রশ্ন? ওই যে কস্ট অফ ক্যাপিটাল, লাস্টে, কস্ট অফ ফান্ড, ওগুলা না? লাস্টে সামারিতে কোশ্চেন এবং আনসার লেখা আছে যে। ওকে স্যার। সামারি থাকে না লাস্টে, কস্ট অফ ফান্ড, 477। ফিনান্সিয়াল ডিসিশন। তাহলে এই চ্যাপ্টার শেষ। আমরা আগামী ক্লাসে আবার নতুন কিছু, নতুন চ্যাপ্টার বা টপিক শুরু করব। আমাদের হয়তো আর 2-3টে ক্লাস নিলেই শেষ হয়ে যাবে আর কি সিলেবাস। ওকে স্যার। ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।